গল্প শুরু হয় টনিকে দিয়ে। সে একজন জিনিয়াস বিলিনিয়ার আর স্টার্ক ইন্ডাস্ট্রিজের মালিক। তার কোম্পানি ভয়ঙ্কর সব অস্ত্র তৈরি করে। একদিন আফগানিস্তানের নতুন অস্ত্র দেখানোর সময় সন্ত্রাসীরা তাকে অপহরণ করে। বিস্ফোরণে টনির বুকে দাতব টুকরো ঢুকে যায়। পরবর্তীতে টনি মানব থেকে লোহার মানুষ হয়েছিল, কিন্তু কিভাবে হয়েছিল সেটাই জানতে চলেছি আজকের এই মুভিতে। তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দেখতে পাই আফগানিস্তানের কোনার পবিন নামের একটি জায়গা। কিছু সেনাবাহিনীর গাড়ি করে ফিরছিলেন আমাদের সকলের জনপ্রিয় টনি, মানে আয়রন ম্যান। কিন্তু রাস্তাতে তাদের ওই গাড়ির উপর হঠাৎ করে কিছু আতঙ্কবাদী হামলা করে, যার ফলে তার সাথে থাকা সেনাবাহিনী এক এক করে সবাই মারা যায়। এবার টনি নিজেকে বাঁচানোর জন্য ওই গাড়ি থেকে বেরিয়ে পালাতে যায়। ঠিক তখনই তার পাশে তার কোম্পানির মানে স্টার্ক ইন্ডাস্ট্রিজের তৈরি একটি বুম এসে পড়ে। এটা দেখে টনি ওই বুম থেকে বাঁচার জন্য সেখান থেকে পালাতে যায়, কিন্তু ততক্ষণে ওই বোমটি সেখানেই ফেটে যায়, যার ফলে সে গুরুতর আহত হয়। সেখান থেকে টনিকে ধরে জঙ্গিরা তাদের ডেরায় নিয়ে যায়। এবার এখান থেকে ঘটনাটা কিছু ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে আমরা দেখতে পাই একটি অনুষ্ঠানে টনিকে পুরস্কৃত করা হচ্ছে আমর্স ডিলার অব দ্য ইয়ার এর জন্য। কিন্তু তার বন্ধু রডি যখন গর্বের সহিত ওই পুরস্কারটি দেওয়ার জন্য তাকে স্টেজে আমন্ত্রণ জানায়, তখন আমরা দেখতে পাই ওই পুরস্কারটি নেবার জন্য স্টেজে গিয়ে উপস্থিত হয়েছে টনি স্টার্কের বাবার বন্ধু আর টনির বিজনেস পার্টনার ওয়াবরিয়া স্যান্ড আসলে। অপরদিকে টনি তখন একটি কেশনিয়াতে জুয়া খেলতে ব্যস্ত। এরপর সেখানে তার বন্ধু রডি ওই পুরস্কারটি নিয়ে পৌঁছে যায় তাকে দেওয়ার জন্য, কিন্তু টনি সেই পুরস্কার দেখে তাকে জানায় এরকম পুরস্কার আমার বাড়িতে প্রচুর আছে। এমনকি ওই কেশনীয় থেকে বেরোনোর পথেই টনি ওই পুরস্কারটিকে একজনকে গিফট করে দেয়। এবার বাড়ি ফেরার পথে টনি যখন গাড়িতে উঠতে যাবে, ঠিক তখনই কিসম্যাট এবার হ্যান্ড নামের একটি লেডি ইফুটার এসে তার ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করে আর বলে আপনার কোম্পানি যে এইসব আধুনিক হাতিয়ার লেনদেন করে এটা পুরো পৃথিবীর জন্য ক্ষতিকর। কিন্তু টনি তাকে উত্তরে জানায় এই পৃথিবীতে কোনো কিছুই ঠিক না। যদি কোনোদিন পৃথিবীতে শান্তির জন্য হাতিয়ারের প্রয়োজন উঠে যায়, তাহলে আমি কথা দিচ্ছি সবার আগে আমার কোম্পানি আমি নিজ হাতে বন্ধ করে দিব আর বদলে ইট বানানোর কোম্পানি তৈরি করব। এরপরের দিন সকালে আমরা দেখতে পাই টনির পিএ মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পেপার পটস তাকে বলে আপনি কি ভুলে গিয়েছেন আপনার আজ আফগানিস্তানে একটি আর্মির ডিল কমপ্লিট করতে হবে আর আপনার প্লেন আপনার জন্য প্রায় 1.5 ঘন্টা ধরে ওয়েট করছে। এই কথা শুনে টনি তাড়াতাড়ি করে রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে প্রাইভেট প্লেনের উদ্দেশ্যে। আর সেখানে পৌঁছে দেখে তার বন্ধু রডি তার জন্য প্রায় 3 ঘন্টা ধরে ওয়েট করছে। এবার তারা দুজনে মিলে বেরিয়ে পড়ে আফগানিস্তানের উদ্দেশ্যে, যেখানে কিছু সেনাবাহিনী ওয়েট করছে টনি স্টার্কের জন্য। টনি স্টার্ক সেখানে পৌঁছে তার তৈরি একটি আধুনিক মিশন ক্ষমতা প্রদর্শন করে আর জানায় তার তৈরি এই জেরুকো মিসাইল এতটাই আধুনিক যে শত্রু পক্ষকে সে নিমিষেই ধ্বংস করে দিতে পারবে। আর এই মিসাইলটি প্রদর্শনের পরে টনি তার পরিচিত একজনকে ফোন করে বলে এই ডিলটি যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে আমরা মিলিয়নার থেকে বিলিয়নার হয়ে যাব। মোবাইলে কথা বলা শেষ করে সে একটি গাড়ি করে ওখান থেকে বেরিয়ে পড়ে তার বাড়ি ফেরার উদ্দেশ্যে। আর এই যাত্রাপথে তার উপর আতঙ্কবাদীরা হামলা করে, মানে আমরা একটু আগে যে ঘটনাটি দেখেছি এখান থেকে স্টোরি আবার ফিরে আসে বর্তমানে। এবার আমরা দেখতে পাই টনি স্টার্ক জ্ঞান ফিরলে দেখতে পাই তার বুকের ভিতরে একটি মেশিন ফিট করা, যেটা থেকে দুটি তার বেরিয়ে সোজা একটি ব্যাটারিতে কানেকশন করা হয়েছে। এটা দেখে সে প্রথমে বুঝতে পারছিল না যে তার সাথে কি করা হয়েছে। তখন সে তার পাশে থাকা একজন লোককে দেখতে পায় যার নাম ইয়ংশেন। টনি তখন তাকে জিজ্ঞাসা করে তুমি আমার সাথে এটা কি করেছ? ইয়ংশেন তখন তাকে বলে একটা বোম বিস্ফোরণে তুমি গুরুতর আহত হয়ে পড়েছিলে আর ওই বোমের কিছু বিষাক্ত অংশ তোমার শরীরে প্রবেশ করেছে। আমি অনেক চেষ্টা করে কিছুটা বের করতে সক্ষম হলেও তোমার হৃৎপিণ্ডের কাছাকাছি কিছু বিষাক্ত জিনিস এখনো আটকে আছে যেটা আমি বের করতে পারিনি। আর এই বিষাক্ত জিনিসগুলো যাতে তোমার হৃৎপিণ্ডে পৌঁছাতে না পারে তাই আমি তোমার বুকে ইলেকট্রোম্যাগনেটিক জিনিসটি লাগিয়ে দিয়েছি। আর ওই জিনিসটিকে চালু রাখার জন্য আমি এই গাড়ির ব্যাটারিটি ব্যবহার করেছি। আর এটা যদি আমি না করতাম তাহলে তুমি অল্প কিছুক্ষণের মধ্যেই মারা যেতে। এমনকি ভবিষ্যতে এটা যদি তুমি কোনোদিন খুলে ফেলো তাহলে তুমি সঙ্গে সঙ্গে মারা যাবে। তাদের এই কথার মধ্যেই সেখানে অ্যান্টি নেই আতঙ্কবাদী গ্রুপের লিডার সেখানে এসে সে টনিকে জানায় আমরা তোমাকে অপহরণ করেছি একটা কারণেই, তোমার তৈরি করা ওই জেরুকো মিসাইল আমার চাই। তুমি যদি আমাদের ওই মিসাইলটি তৈরি করে দাও তাহলে আমরা তোমাকে এখান থেকে মুক্ত করে দেব। কিন্তু টনি তখন তাদেরকে বলে আমি কোনো জঙ্গিদের জন্য অস্ত্র তৈরি করি না,
তাই আমি তোমাদের ওই মিসাইলটি কিছুতেই তৈরি করে দেব না। তখন তাদের টিমের লিডার টনিকে নিয়ে গুহার বাহিরে বেরিয়ে তাকে দেখায় তার কোম্পানি তৈরি করা নানান রকমের হাতিয়ার তাদের কাছে অলরেডি আছে। এগুলো দেখে টনি খুবই অবাক হয়ে যায় আর বুঝতে পারে তার কাছে দ্বিতীয় আর কোনো অপশন নেই এখান থেকে বাহিরে বেরোনোর। তাই নিরুপায় হয়ে টনি মিসাইলটি দিতে রাজি হয়ে যায়। এরপর গুহায় ফিরে তার সাথে থাকা ইয়ংশেনকে জানাই ওই মিসাইলটি ওদের যদি আমি বানিয়েও দেই তাহলে এরা আমাদেরকে মেরে ফেলবে। তাই যাহা করেই হোক আমাদের এখান থেকে বেরোনোর রাস্তা খুঁজতে হবে। তখন ইয়ংশেন তাকে জানাই এটা এমনই একটা পাহাড়ি এলাকা যেখান থেকে ওরা যদি তোমাকে না ছাড়ে তাহলে তুমি কোনোদিনই এখান থেকে নিজে নিজে বাহিরে বেরোতে পারবে না, আর ইউএস আর্মি এই জায়গাটিকে কোনোদিনই খুঁজে পাবে না। কিন্তু টনি স্টার্ক সে তো এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। তাই সে সেখানে থাকা তার কোম্পানির বিভিন্ন হাতিয়ার থেকে প্যালেডিয়াম নামে একটি ধাতু উদ্ধার করা শুরু করে আর সেই ধাতু দিয়ে বানিয়ে ফেলে আর্ক রিয়েক্টর। এবার প্রশ্ন হলো কি এই আর্ক রিয়েক্টর? টনি স্টার্কের বুকে যে ইলেকট্রোম্যাগনেটিক মেশিনটি লাগানো আছিল সেটাকে পাওয়ার দেওয়ার জন্য একটা ব্যাটারি ইউজ করা হয়েছিল। কিন্তু তার বানানো এই আর্ক রিয়েক্টর এমনই একটি ডিভাইস যার সাহায্যে ওই ইলেকট্রোম্যাগনেটিক মেশিনটিকে কোনো ব্যাটারির সাহায্য ছাড়াই চালু রাখতে পারবে। আর আরেকটি ব্যাপার হলো এই আর্ক রিয়েক্টর যে কোনো মেকানিক্যাল জিনিসকে পাওয়ার দিতে সক্ষম। এবার আমরা দেখতে পাই আর্ক রিয়েক্টর তৈরি করার পরে টনি তার সাথে থাকা ইয়ংশেনকে 3টি কাগজে থাকা একটি ব্লুপ্রিন্ট দেখিয়ে বলে আমাদেরকে শুধু এরকম দেখতে একটি স্যুট তৈরি করতে হবে যেটাকে পাওয়ার দিবে আমার তৈরি করা এই আর্ক রিয়েক্টর। এবার তারা দুজনে মিলে অনেক চেষ্টা করে বানিয়ে ফেলে একটি আয়রন স্যুট। কিন্তু দুর্ভাগ্যবশত একদম শেষ টাইমে জঙ্গি দলের লিডার এটা বুঝতে পেরে তাদের উপর আক্রমণ করে। তখন ইয়ংশন টনিকে বলে তুমি এই স্যুটটি তাড়াতাড়ি রেডি করো, আর ততক্ষণ পর্যন্ত আমি ওদেরকে আটকানোর চেষ্টা করছি। কিন্তু জঙ্গিদের আটকাতে গিয়ে তাদের গুলিতে আহত হয় ইয়ংশন। অন্যদিকে টনি এতক্ষণে তার তৈরি ওই নতুন আয়রন স্যুটটি পরে এক এক করে জঙ্গিদের মারতে মারতে বাহিরে বেরিয়ে পড়ে। তারপর সেখানে থাকা তার কোম্পানির সমস্ত হাতিয়ারকে আগুন ধরিয়ে দেয় এবং কি তার স্যুটের সাহায্যে সেখান থেকে উড়ে কিছুটা দূরে একটা মরুভূমিতে এসে পড়ে। আর এত উঁচু থেকে নিচে পড়ার পর তার তৈরি ওই স্যুটটি যার নাম দিয়েছিল সে মার্ক 1 সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে এদিক ওদিক ছিটকে পড়ে যায়। এখানে আমরা দেখতে পাই সেনাবাহিনীর একটি হেলিকপ্টার। টনিকে তারা সেখান থেকে রেস্কিউ করে বাড়িতে ফিরিয়ে আনে। বাড়ি ফিরে টনি তার বডিগার্ড হ্যাপিকে বলে তুমি এক্ষুনি একটা প্রেস কনফারেন্সের ব্যবস্থা করো, আমি কিছু ইন্টারভিউ দিতে চাই। হ্যাপি তার বসের কথা মতো খুব তাড়াতাড়ি একটা প্রেস কনফারেন্সের ব্যবস্থা করে। টনি সেখানে উপস্থিত হতেই প্রেসের লোকেরা তাকে জিজ্ঞাসা করতে শুরু করে আফগানিস্তানে আপনার সাথে কি হয়েছিল। তখন টনি তাদের সকলকে উদ্দেশ্য করে বলে আমার কোম্পানি হাতিয়ার বানায় আমাদের দেশের সেনাবাহিনীকে প্রোটেক্ট করার জন্য, কিন্তু আমি আমার নিজের চোখের সামনে আমার তৈরি করা হাতিয়ারের সাহায্যে আমাদের দেশের সেনাবাহিনীকে মরতে দেখেছি। তাই আমি ডিসিশন নিয়েছি আজ থেকে আমার কোম্পানি কোনো রকম হাতিয়ার বানাবে না। আর এটা শোনার পরই সেখানে উপস্থিত তার বাবার বন্ধু ওয়াবরিয়া তাকে সঙ্গে সঙ্গে মাইকের সামান থেকে সরিয়ে নিজেই সাংবাদিকদের উদ্দেশ্যে বলে আমাদের কাছে টনি ফিরে এসেছে, এটাই সবচেয়ে বড় খবর। আর এই ব্যাপারে আমরা পরে কথা বলবো, এখন ওর এস্টের দরকার। এবার ওয়াবরিয়া প্রাইভেটলি টনির সাথে দেখা করে তাকে বলে তুমি কি পাগল হয়ে গিয়েছ? আমরা যদি হাতিয়ার না বানাই তাহলে আমরা কি করব? আমাদের কোম্পানি তো ধ্বংস হয়ে যাবে। তখন টনি তাকে বলে কেন আমাদের কোম্পানি ধ্বংস হয়ে যাবে? যদি আমাদের কোম্পানি আর্ক রিয়েক্টর বানায় তাহলে কেমন হবে? ওয়াবরিয়া তখন বলে আর্ক রিয়েক্টর ওটা তো শুধুমাত্র একটা সায়েন্স প্রজেক্ট ছিল যেটা সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য আমরা প্রজেক্ট তৈরি করেছিলাম, কিন্তু বাস্তবে এটা কোনোদিনই সম্ভব না। তখন টনি তার বুকে লাগানো আর্ক রিয়েক্টর দেখায়, যেটা দেখে ওয়াবরিয়া টনিকে জানায় তাহলে আমাদের এখন একটা আলাদা খেলা খেলতে হবে, তুমি শুধু সবার কাছে একটু চুপচাপ থাকবে। এরপর আমরা দেখতে পাই টনি তার নিজের রুমে একটি আধুনিক আর্ক রিয়েক্টর তৈরি করে আর সেটাকে লাগানোর জন্য তার অ্যাসিস্ট্যান্ট পেপারের সাহায্য নেই। পেপার সেখানে এসে খুব অবাক হয়ে যায়। সে তাকে জিজ্ঞাসা করে এই সব কি? টনি তখন তাকে বলে তোমাকে শুধু আমার বুকের মধ্যে লাগানো ওই মেশিনটাকে বের করতে হবে এবং নতুন এই মেশিনটি ফিট করে দিতে হবে। পেপার তখন অতি সাবধানে তার বুক থেকে পুরনো মেশিনটি বের করে নতুন মেশিনটি ফিট করে দেয় আর জিজ্ঞাসা করে এই পুরনো জিনিসটি তোমার লাগবে না?
টনি তখন তাকে বলে এই পুরনো জিনিস নিয়ে আমি কি করব, ওটা তুমি নষ্ট করে ফেলো। এরপর টনি সোজা পৌঁছে যায় তার বন্ধু রোডির কাছে। তাকে বলে আমি নতুন একটি জিনিস বানানোর চেষ্টা করছি, তার জন্য তোমার কিছু হেল্প লাগবে। কিন্তু রোডি তাকে বলে এর আগের দিন তুমি প্রেস কনফারেন্সে যা নাটক দেখালে ভাবতেই পারিনি তুমি আজ এখানে এই অবস্থায় দাঁড়িয়ে আছো। এখন এই সব নতুন জিনিস না বানিয়ে তোমার এখন রেস্টের দরকার। এখানে তার বন্ধুর থেকে কোনো হেল্প না পেয়ে সে সোজা বাড়িতে ফিরে তার কম্পিউটার জারভিসের সাহায্যে লেগে পড়ে নতুন একটি আয়রন স্যুট তৈরি করার কাজে, যেটার সে নাম দেয় মার্কস 2। এখান থেকেই সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই যে জঙ্গলি দলটি টনিকে অপহরণ করেছিল তারা সেখানে ওই ফাঁকা মরুভূমির মধ্যে টনির তৈরি ওই প্রথম আয়রন স্যুটটির ধ্বংস আবেশ খুঁজে পায় আর সেগুলো এক এক করে জোগাড় করতে শুরু করে যাতে ওই টুকরোর অংশগুলো দিয়ে তারা আবারও নতুন স্যুট বানাতে পারে। আর এদিকে টনি দিন রাত চেষ্টা করতে থাকে তার ওই স্যুটটিকে সে আরো আধুনিক কিভাবে বানাবে। এক এক করে সব ব্যর্থতা পেরিয়ে অবশেষে সে তৈরি করে ফেলে মার্কস 2 মানে আয়রন ম্যান স্যুট। এবার এই স্যুট পরে সে সোজা আকাশে উড়ে যায় আর দেখার চেষ্টা করে তার এই স্যুটে কতটা ক্ষমতা রয়েছে। কিন্তু যখন সে আকাশের অনেকটা উপরে উঠে যায় তখন সে দেখতে পায় তার পুরো স্যুটতে বরফ জমতে জমতে হঠাৎ করে স্যুটের মধ্যে পাওয়ার অফ হয়ে যায়। এবার উপর থেকে সোজা নিচের দিকে পড়তে শুরু করে আর এর মাঝে তার স্যুটটি আবার চালু হয়ে যায়, মানে তার স্যুটে আবার পাওয়ার চলে আসে আর টনি সোজা বাড়িতে ফিরে আসে। এবার বাড়ি ফিরে এসে দেখতে পায় যে পুরনো আর্ক ইয়েক্টরকে সে পেপারসকে নষ্ট করে দিতে বলেছিল সেই আর্ক ইয়েক্টরকে পেপারস একটি ভালো ফ্রেমে বাঁধিয়ে টনিকে গিফট করে গিয়েছে, যাতে লেখা আছে এটাই প্রমাণ টনি স্টার্কের হৃদয় রয়েছে। এটা দেখে টনি খুবই খুশি হয়ে যায় আর সে তার নিজের কাছেই সেটা রেখে দেয়। আর এখন সে চেষ্টা করতে থাকে এই স্যুটটি পরে সে যত উপরে যাক না কেন এতে যেন বরফ না জমে। আর জারভিসের সাহায্য নিয়ে সে ওই স্যুটটিতে টাইটেনিয়াম আর সোনার মিশ্রণে অ্যাডভান্স করে আরো আধুনিক করে তুলে, যাতে যত উপরে উঠুক না কেন তার স্যুটটিতে বরফ না জমে। এরপরে টনি টিভিতে একটি নিউজ শুনতে পায় তার বাবার বন্ধু ওয়াবরিয়া স্টেন একটি সুন্দর পার্টি অ্যারেঞ্জ করেছে যেখানে সে টনিকে ইনভাইট করেনি। কিন্তু টনি ইনভাইট না পেয়ে সোজা সেই পার্টিতে হাজির হয়ে যায় যেখানে তার সাথে সেই ইপুটার খ্রিস্টান এবার হেডের সাথে আবারও দেখা হয়। সে তাকে জানায় তুমি যে জেরুকো মিসাইলটি ইউএস গভর্নমেন্টকে দিয়েছিলে ঠিক সেই রকম মিসাইল একটি আতঙ্কবাদী গ্রুপের কাছে রয়েছে যারা সেটিকে ইসরায়েলের গুলমিরা নামের একটি জায়গায় এক্সপেরিমেন্ট করেছে। এটা জানার পর টনি খুবই রেগে যায় আর চিন্তা করে এই মিসাইলটি তো টনি তাদের বিক্রি করেনি, তাহলে তারা এটা কোথায় থেকে পেল। এখন তার সন্দেহ হয় তার বাবার বন্ধু মানে তার বিজনেস পার্টনার ওয়াবরিয়া স্টেনের উপর। সঙ্গে সঙ্গে টনি তাকে গিয়ে জিজ্ঞাসা করে তুমি কেন এই আতঙ্কবাদীদের কাছে জেরুকো মিসাইল বিক্রি করেছ। এবার ওয়াবরিয়া তাকে বলে দেখো এটা বিজনেস আর আমি বিজনেসের জন্য যে কোনো কিছু করতে পারি। ওয়াবরিয়ার এই সকল কথা শুনে টনি আরো রেগে যায় আর সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে এসে তার ওই স্যুটটিকে আরো বেশি পাওয়ারফুল করে তোলার কাজে লেগে পড়ে। আর এর মধ্যেই সে টিভিতে আরো একটি নিউজ শুনতে পায় ইসরায়েলের গুলমির নামের যে জায়গাটিতে জঙ্গিরা তার ওই মিসাইলটিকে এক্সপেরিমেন্টস করেছে সেখানে তারা সাধারণ মানুষের উপর খুবই অত্যাচার করছে, এমনকি বাচ্চা আর মহিলাদেরকেও মেরে ফেলছে। আর এই খবর দেখেই টনি তার তৈরি করা ওই নতুন স্যুটটি পরে রওনা হয় গোল ফেরার উদ্দেশ্যে। সেখানে পৌঁছে সে এক এক করে আতঙ্কবাদীদের মেরে তাদের কাছে থাকা জেরুকো মিসাইলগুলোকে ধ্বংস করে দেয়। আর এই ধ্বংসের ফলে ইউএস আর্মি বুঝতে পারে সেখানে কোনো বড় সড় বিস্ফোরণ ঘটছে, তাই তারা খোঁজ নিতে শুরু করে ওই বিস্ফোরণ কিভাবে ঘটেছে। আর আড়ারের মাধ্যমে বুঝতে পারে একটি ছোট উড়ন্ত জিনিস তাদের এলাকায় প্রবেশ করেছে, সেই জিনিসটি বিস্ফোরণ ঘটিয়েছে। এবার টনি যখন তার শুটের সাহায্যে উড়তে উড়তে বাড়ি ফেরার পথে রওনা হয়েছে তখন তার পিছু ধাওয়া করে ইউএস আর্মির দুটো যুদ্ধ বিমান F-22। টনি সেই হামলা থেকে বাঁচার জন্য F-22 কে ধ্বংস করে দেয়। তখন এয়ারপোর্ট থেকে আরেকটি F-22 কে অর্ডার দেওয়া হয় এই উড়ন্ত বস্তুটিকে ধ্বংস করে দেওয়ার জন্য। কিন্তু তখনই টনি তার বন্ধু রেডিকে ফোন করে জানায় ওই উড়ন্ত বস্তু আর কেউ নয় আমি নিজে, তুমি যা করেই হোক তোমার ওই এয়ারফোর্স গুলোকে আমার পাশ থেকে সরাও। অবশেষে টনি তার বন্ধুর সাহায্য নিয়ে এয়ারফোর্স গুলোর হাত থেকে বেঁচে ফাঁড়িতে ফিরে। পরের দিন সকালে রডি নিউজে জানায় তাদের ট্রেডিং চলাকালীন সময় একটি F-22 ধ্বংস হয়ে গিয়েছে, যাতে হতাহতের কোনো খবর নেই। আর অন্যদিকে আমরা দেখতে পাই ওয়াবরিয়া স্টেন পৌঁছে যায়
টেন্ডারিং জঙ্গি গোষ্ঠীর কাছে, যারা টনিকে কিডন্যাপ করেছিল। এখানে আমরা জানতে পারি ওই জঙ্গি গোষ্ঠী টনি স্টার্ককে অপহরণ করেছিল ওয়াবরিয়ার কথাই, কারণ ওয়াবরিয়া চেয়েছিল তাকে মেরে ফেলতে, যাতে সে নিজেই স্টার্ক ইন্ডাস্ট্রিজের সর্বেসাবা হয়ে উঠতে পারে। সেখানে পৌঁছে ওয়াবরিয়া ওই জঙ্গি গোষ্ঠীর লিডারকে জানায়, তোমাদের ভুলেই আজ এই অবস্থা। তোমরা যদি সঙ্গে সঙ্গে টনি স্টার্ককে মেরে ফেলতে, তাহলে আজ এই দিন দেখতে হতো না। এই কথা শুনে জঙ্গি গোষ্ঠীর লিডার তাকে জানায়, ওইটা নিতান্ত একটা দুর্ঘটনা ছিল, কিন্তু এখন আমার কাছে তার তৈরি ওই লোহার শুটটির পুরো ডিজাইন আছে, আর আমি তোমাকে ওই ডিজাইনটি পুরোপুরি ফ্রিতে দিয়ে দিব। তুমি শুধু আমাকে এইরকম আরেকটি শুট বানিয়ে গিফট করবে। কিন্তু এখানে ওয়াবরিয়া তার নতুন একটি টেকনোলজির সাহায্যে জঙ্গি গ্রুপের লিডারকে ধোঁকা দেয়, সেখান থেকে আয়রন শুট নিয়ে আসে আর কিছু ইঞ্জিনিয়ারকে ডেকে এই শুটের ডিজাইন কপি করে নতুন একটি শুট বানানোর কথা বলে। এদিকে টনি তার পিএ পেপারকে বলে, তুমি আমার অফিসে যাও আর সেখানে কম্পিউটার থেকে আমার কোম্পানির যত 2 নম্বর ডিল আছে সেই ফাইলগুলো খুঁজে আমার কাছে নিয়ে আসো, যাতে আমি ওই সকল জায়গাগুলো ধ্বংস করে দিতে পারি। পেপার তার কথা শুনে সোজা পৌঁছে যায় অফিসে। সেখানে গিয়ে সে একটি পেন ড্রাইভে তার কম্পিউটার থেকে এক এক করে ফাইল কপি করতে শুরু করে। সেখানে পেপার সেক্টর 16 নামে একটি ফাইল খুঁজে পায়, যেটা থেকে সে জানতে পারে ওয়াবরিয়া ওই আতঙ্কবাদীদেরকে ভাড়া করেছিল টনি স্টার্ককে তার আস্থা থেকে সরিয়ে দেওয়ার জন্য। আর এই সব ফাইলগুলি সে যখন পেন ড্রাইভে কপি করছিল, ঠিক সেই টাইমে ওয়াবরিয়া সেখানে এসে হাজির হয়। কিন্তু পেপার তাকে কথার জালে ফাঁসিয়ে পেন ড্রাইভে ফাইলগুলো কপি করে পেন ড্রাইভ নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। এবার পেপার যখন সেখান থেকে বেরিয়ে যায়, তখন ওয়াবরিয়া কম্পিউটার দেখে বুঝতে পারে পেপার তার কম্পিউটার থেকে সকল ফাইল কপি করে নিয়েছে। সে সঙ্গে সঙ্গে তখন পেপারের পিছু নিতে শুরু করে। কিন্তু এখানে আমরা দেখতে পাই শিল্ডেন এজেন্ট কলসনকে, যে টনি স্টকের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য পেপারের সাথে দেখা করতে এসেছে। কিন্তু এখন পেপার যখন বুঝতে পেরে গিয়েছে তাকে এখান থেকে ওয়াবরিয়া আর কিছুতেই বের হতে দিবে না, তাই পেপার এই এজেন্টের সাহায্য নেয় আর তাকে বলে, আমি এখনই তোমার সাথে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করব, তুমি চলো আমার সাথে। আর এজেন্ট কলসনের সাথে পেপার তখন ওখান থেকে বেরিয়ে যায়। এইসব দেখে ওয়াবরিয়া সোজা পৌঁছে যায় যেখানে তার নতুন শুটটি ইঞ্জিনিয়াররা তৈরি করছিল। কিন্তু সেখানে গিয়ে জানতে পারে তার ইঞ্জিনিয়াররা কোনো মতেই আর্কি রিঅ্যাক্টর তৈরি করতে পারছে না, যার সাহায্যে তাদের বানানো শুটটিতে পাওয়ার আসবে। তখন ওয়াবরিয়া তাদের ইঞ্জিনিয়ারের উপর অনেক রেগে যায় আর বলে, যেটা টনি একটা গুহায় বসে ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে বানিয়ে ফেলেছে, সেটা তোমরা এতদিন ধরে বানাতে পারছো না। জবাবে ইঞ্জিনিয়াররা তাকে জানায়, আমরা কেউ টনি স্টার্ক না। যাই হোক, এবার ওয়াবরিয়া সোজা যায় টনির কাছে আর সেখানে তার ওই আধুনিক যন্ত্রের সাহায্যে, মানে যেটা দিয়ে ওই জঙ্গি গোষ্ঠীর লিডারদেরকে সে পরাস্ত করেছিল, যেটার সাহায্যে টনিকে কিছুক্ষণের জন্য ক্ষমতা তুচ্ছ করে দেয়। তারপর তার বুকে লাগানো ওই আর্কি রিঅ্যাক্টর খুলে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এবার টনির বুকে যেহেতু আর্কি রিঅ্যাক্টর নেই, তাই সে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোতে থাকে। কিন্তু এর মাঝে তার মনে পড়ে যায় পেপার তার আগের আর্কি রিঅ্যাক্টর তাকে একটি কাচের ফ্রেমে বাঁধিয়ে গিফট করেছিল, যেটা সে খুব যত্নে সাজিয়ে রেখেছে। তাই সে কোনো মতে সেখান পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে আর অবশেষে সেখানে পৌঁছে কোনো মতো ওই পুরনো আর্ক রিঅ্যাক্টর নিজের বুকে লাগিয়ে নিজেকে জেনারেট করে এবং সঙ্গে সঙ্গে তার তৈরি করা নতুন শুটটির সাহায্যে ওয়াবরিয়ার উদ্দেশ্যে পৌঁছে যায়। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই পেপার শিল্ডের ওই এজেন্টের সাহায্যে কিছু পুলিশ কর্মীকে সঙ্গে নিয়ে পৌঁছে যায় ওয়াবরিয়াকে গ্রেপ্তার করার জন্য, কারণ সে টনি স্টার্ককে মেরে ফেলতে চেয়েছিল। এবার পেপার যখন স্টোর সেকশনে পৌঁছায়, ততক্ষণে ওয়াবরিয়া তার তৈরি করা ওই নতুন শুটটি টনির কাছ থেকে নিয়ে আসা আর্ক রিঅ্যাক্টরের সাহায্যে রেডি করে ফেলে। আর পেপার সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ওয়াবরিয়া তার উপর নতুন শুটের সাহায্যে তাকে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে তাদের মধ্যে এসে পড়ে টনি স্টার্ক আর এখানে শুরু হয় তাদের মধ্যে একটি দুর্দান্ত ফাইট সিন। যেহেতু ওয়াবরিয়ার তৈরি লোহার শুটটি ছিল অনেক বড় সাইজের, তাই ক্ষমতাও একটু বেশি ছিল। কিন্তু আমাদের জিনিয়াস টনি স্টার্কের বুদ্ধির কাছে তার বুদ্ধি ছিল একদম নগণ্য। টনি যখন দেখতে পায় সে কিছুতেই তার সাথে পারছে না, তখন সে তার ওই শুটটির সাহায্যে উপরের দিকে উঠতে শুরু করে, কারণ টনি জানে কিছু উপরে ওঠার পর ওয়াবরিয়ার শুটে বরফ জমবে আর সেটি বন্ধ হয়ে যাবে। আর হলোও তাই। কিছুটা উপরে ওঠার পরে ওয়াবরিয়ার শুটটি বন্ধ হয়ে যায় এবং নিচের দিকে পড়তে শুরু করে। কিন্তু নিচে পড়ে গিয়ে সে আবারও টনির সাথে লড়াই করতে শুরু করে। আর অবশেষে আমরা দেখতে পাই টনি পেপারের সাহায্য নিয়ে সেখানে থাকা একটি বৈদ্যুতিক চুল্লির পাওয়ার বাড়িয়ে একটি বড় বিস্ফোরণ ঘটিয়ে ওয়াবরিয়াকে হারাতে সক্ষম হয়। এবার পরের দিন সকালে দেখা যায় একটি প্রেস কনফারেন্সে টনি স্টার্ককে ইন্টারভিউ দিতে হবে, কারণ আগের দিন স্টার্ক ইন্ডাস্ট্রিতে যে বিস্ফোরণ ঘটেছে সেটি কিভাবে ঘটেছে আর তার পাশে লোহার স্যুট পরা যে মানুষটি দেখা গিয়েছে সেটাই কি টনি স্টার্ক নিজে নাকি অন্য কেউ।
টনি এই টাইমে নিজেও নিউজ পেপারে লক্ষ্য করে তার ওই লোহার তৈরি স্যুটটিকে রিপোর্টারটা নাম দিয়েছে আয়রন ম্যান। আর এখানে আমরা দেখতে পাই শিল্ডের ওই এজেন্টটি টনিকে এসে একটি স্ক্রিপ্ট দেয় আর বলে কনফারেন্সে গিয়ে এতে যা লেখা আছে হবু হবু তাই তুমি পড়বে, এর বাইরে কিছুই করবে না। এই স্ক্রিপ্টে লেখা ছিল আমি ঘটনার দিন ওখানে ছিলাম না, আর এই লোহার স্যুটগুলো পরেছিল আমার বডিগার্ড, আর তারা নিজেদের মধ্যে ট্রেনিং কমপ্লিট করছিল। কিন্তু টনি স্টার্ক যখন প্রেস কনফারেন্সে গিয়ে উপস্থিত হয় আর ইফুটার একের পর এক প্রশ্ন করতে শুরু করে, তখন সে কিছু অপ্রস্তুত হয়ে পড়ে। পাশে থাকা রোডি তাকে জানায় এত ঘাবড়ানোর কিছুই নেই, যা লেখা আছে তুমি পাই টু পাই তাই বলে দাও। আর এখানে আমরা সেই সিরিজের সেই পুরনো ডায়লগটি শুনতে পাই, যেটার মাধ্যমে টনি স্টার্ক সবাইকে তার নিজের পরিচয় দিয়ে দেয় আর বলে আই এম আয়রন ম্যান। আর এখানে আমাদের ফেভারিট মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, এই মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক করবেন।